আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের মেতলা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ছাড়ালো 70,000, জানিয়েছে বিবিসি। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলের পতন লক্ষণ বললেন প্রতিরোধ নেতৃবৃন্দ। অন্যদিকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া। আরো জানাবো ট্রাম্প যোগ্য নন, ত্রিপোলান সাবেক রিপাবলিকান এমপির চিঠি। এবং সবশেষ জানিয়ে দিব বিশ্বের কাছে 12টি পরমাণু গবেষণা ও স্থাপনা উন্মুক্ত করবে চীন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলের মেতুল্লা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরায়েলের মেতুল্লা একটি সামরিক কেন্দ্র স্থাপনা ধ্বংস করে দিয়েছে। শুক্রবার সকালে মেতুল্লা 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল ওই সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চল জুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। এছাড়া ইসরায়েলি মিডিয়া জানিয়েছে শেবা ফ্রান্সের একটি অ্যান্টনি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের উপর হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসাবে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের গত 7 অক্টোবর থেকে গাজায় নির্মম যুদ্ধ শুরু করে এতে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ইসরায়েল গাজার উপর একটি সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকট পড়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী লেবাননে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে 37 জন নিহত এবং 3,250 জন আহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলে পদক্ষেপের উদ্দেশ্য হলো হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করা এবং গাজা যুদ্ধ শেষ হওয়ার আগে সীমান্ত হামলা বন্ধ করার দাবি ও বাতিল করা হয়। সূত্র ইরান। ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ছাড়ালো 70,000, খবর বিবিসি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া হয়ে লড়াই করতে গিয়ে এখন পর্যন্ত সামরিক ও বেসামরিক মিলিয়ে 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত বিশ্লেষণ বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে 24 তারিখে ইউক্রেন সামরিক অভিযান শুরু করে। এ যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন সামরিক বাহিনীতে যোগ দেওয়ার অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিক। ফলে নিহত রুশ সেনার সংখ্যা এতটা বেড়ে গেছে বলে মনে করেছেন বিবিসি। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনের নিহত রুশ সেনাদের নাম, শেষকৃত্য অনুষ্ঠান ও ছবি নিয়ে খবর রাশিয়ার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। উপাত্ত বিশ্লেষণ করতে গিয়ে ইউক্রেনে নিহত 70,112 রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। তবে নিহত সেনার প্রতীক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে তাদের বিষয়ে তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তাদের নাম এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়নি। এ তথ্য ছাড়া আর বর্তমানে রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কে ও লুহানস্কে নিহত হয়েছেন, তাদের নামও এই তালিকায় তোলা হয়নি। বিবিসি, রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াগুলো নিহত সেনাদের নাম সংগ্রহ করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন ও উন্মুক্ত সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয়েছে নিহত সেনাদের নাম। পরে সরকারি কর্তৃপক্ষ ও নিহত সেনাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে পাওয়া এ সংক্রান্ত তথ্যগুলো যাচাই করেছে বিবিসি। লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলের পতনের লক্ষণ বললেন প্রতিরোধ নেতৃবৃন্দ। পার্স টুডে লেবাননে হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শাসক চক্রের অপরাধযোগ্য প্রতিরোধ শক্তির সংকল্পকে দ্বিগুণ করবে। দখলদার ইসরায়েলকে সাম্প্রতিক অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে বলে দলটি আবার উল্লেখ করেছেন। 17 সেপ্টেম্বর দুপুরে লেবানন জুড়ে হাজার হাজার মানুষের কাছে থাকা বেতার যোগাযোগ পেজারগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সন্ত্রাসী সাইবার হামলা অন্তত 11 জন নিহত ও 3,000-এরও বেশি আহত হয়েছেন। বেতার যোগাযোগের ওই যন্ত্রগুলো উৎপাদনের জড়িত কোম্পানিগুলোর সহায়তায় ইসরায়েল ওই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের এই সন্ত্রাসী তৎপরতার পর সন্ত্রাস বিরোধী লেবানন জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শাসক চক্রের অপরাধযোগ্য প্রতিরোধ শক্তি সংকল্পকে দ্বিগুণ করবে এবং ইসরায়েলকে এই অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে। হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ আজ 19 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল 5টায় আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভাষণ দেবেন বলে জানা গেছে। এদিকে লেবাননের
স্পিকার নাবিহ বেরির নেতৃত্বাধীন আমল আন্দোলন বলে ইসরায়েলের এই অপরাধের ফলে লেবাননি প্রতিরোধ অব্যাহত থাকার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না ও ইসরায়েলের নানা ষড়যন্ত্র সত্ত্বেও লেবাননের প্রতিরক্ষাও অব্যাহত থাকবে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসও বলছে মার্কিন সরকারের সমর্থনে এই অঞ্চলের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সর্বাত্মক আগ্রাসনের আওতায় এই সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে। দা ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট ঘোষণা করেছে লেবাননের সার্বভৌমত্ব বিরুদ্ধে ওই ভয়ঙ্কর অপরাধটি হলো উত্তর ফ্রন্টের যুদ্ধ স্থানান্তর করার জন্য নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রী পরিষদের ভণ্ডামি ও ব্যর্থতা আর দুর্বলতা ধামাচাপা দেওয়ার ধারাবাহিকতা। ফিলিস্তিনি ইসলামী জিহাদ ও ইসরায়েলি অপরাধযোগ্যের নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলের এইসব তৎপরতা বিভিন্ন ফ্রন্টে ফিলিস্তিনি জাতি সহযোগীদের পক্ষ থেকে ব্যাপক আঘাত খাওয়ার প্রেক্ষাপটে তেল আবিবে হতাশ ও নানা দুর্বল অবস্থাগুলোকে তুলে ধরেছে। ইরাকে হিজবুল্লাহ ব্যালিস্টিয়ন বলেছে লেবানিজদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগের প্রতিরোধে জোরদার করবে এবং তারা প্রতিরোধের সমর্থক জনগণের ক্রোধ ও আমাদের হিজবুল্লাহ ভাইদের শক্তিও জোরদার করবে। আমরা ইহুদিবাদীদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে জড়িত হতে পুরোপুরি প্রস্তুত। ইরাকের নুজাবা প্রতিরোধ আন্দোলনও মার্কিন ও ইহুদিবাদী মহলের মোকাবেলায় আরব জাতিগুলো স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে বলেছে এইসব সন্ত্রাসী হামলার বীর প্রতিরোধ যোদ্ধাদের অধ্যায়বাস সম্মান ও গৌরব বৃদ্ধির জন্য অন্য কোনো ফল বয়ে আনবে না। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সহকারী মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালামও ইসরায়েলের সাম্প্রতিক ওইসব অপরাধের বিষয়ে বলছেন শক্তিশালী লেবাননের প্রতিরোধ ইসরায়েলকে দমিয়ে রাখতে সক্ষম এবং এটি লেবাননের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর জবাবে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে চড়া মূল্য দিতে বাধ্য করতে সক্ষম। ইয়েমেনের আলেমদের জামিয়াত ও ইসরায়েলি সন্ত্রাসী অপরাধের নিন্দা জানিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ওইসব আগ্রাসন তাদের ব্যর্থতা ঢাকারই কাপুরুষোচিত পদক্ষেপ। লেবাননের বিষয়ে জাতিসংঘের বিশেষ সমন্বয়ক মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল আহমাদি, ইরাকে প্রধানমন্ত্রী মাহমুদ শিয়া অনুসারী সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসিম শরাফুদ্দিন ও জর্দানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান আসফাদিও লেবাননের বেসামরিক জনগণের উপর ইসরায়েলি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান বলছে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা উন্মোচন এবং পারমাণবিক অস্ত্রাগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয় কয়েকদিন পরই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ JCS জানিয়েছে রাজধানী পিংইয়ং এর উত্তরে কাইচন থেকে স্থানীয় সময় সকাল 6:50 ক্ষেপণাস্ত্রগুলো উত্তর পূর্ব দিকে প্রায় 400 কিলোমিটার উড়ে যায়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো কোথায় অবতরণ করেছে তা উল্লেখ করা হয়নি। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। 2 মাসেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র ছিল এটি, যখন একটি নতুন 600 mm রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছিল দেশটি। ট্রাম্প যোগ্য নন, ট্রিপলন সাবেক রিপাবলিকান এমপির চিঠি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি ট্রিপলন জোন সাবেক আইন প্রণেতা এমপি তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। তাদের মতো এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী ও সক্ষমতার দিক থেকে ঘাটতি রয়েছে ট্রাম্পের। বুধবার কমলা হ্যারিসের নির্বাচন প্রচারণা দপ্তর একটি চিঠি প্রকাশ করেছেন। সেখানে স্বাক্ষর রয়েছে এই ট্রিপলন জোন সাবেক এমপির। স্বাক্ষরকারী এমপিরাও চিঠির বিষয়বস্তু এবং নিজের নাম দস্তখতের বিষয়টিও নিশ্চিত করেছে। চিঠিতে এমপিরা বলছে, আমরা বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণবলী এবং সক্ষমতা প্রয়োজন সেসব কমলা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই। এই প্রসঙ্গে ট্রাম্পের গত মেয়াদের শাসনকাল স্মরণ করে চিঠিতে আইন প্রণেতা বলেন, এর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন সে সময় প্রায় প্রতিদিনই সরকারের কোনো না কোনো ইস্যুতে হট্টগোল বাধ্য। এছাড়া 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন হামলার পেছনে তার উস্কানি ছিল। এর মধ্যে তিনি প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন। চিঠিতে আইন প্রণেতা বলেন, ট্রাম্প যদিও নিজের সম্পর্কে প্রশংসা করে বলেন যে সমস্যার সমাধানের জন্য তিনি আলোচনায় বিশ্বাসী, কিন্তু তার অনিশ্চিত স্বভাব ও বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার আচরণ এবং তার উপদেষ্টাদের বেপরোয়া ব্যবহার খুবই দায়িত্বহীন, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা নিয়মিত জাগিয়ে তোলে। চিঠিতে বলা হয়, তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যই নয় বরং জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত যে কোনো
বিশ্বের কাছে 12টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন। স্থানীয় সময় গত সোমবার বিকেলে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 68তম অধিবেশন চলাকালে চীনের জাতীয় পরমাণু সংস্থা উদ্যোগে উন্মুক্ত সহযোগিতা ও উন্নয়নের অভিন্ন বিনিময় শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে। চীনের জাতীয় পরমাণু সংস্থা পরিচালক লিউ চিং সেমিনারে বলেছেন, আইএইতে যোগ দেওয়ার 40 বছর পর বিশ্বের বিভিন্ন দেশের কাছে চীনের উন্নত পরমাণু গবেষণা 40 সহ 12টি স্থাপনা ও পরীক্ষার প্ল্যাটফর্ম উন্নত করবে বেইজিং। তাতে রয়েছে পরমাণু মৌলিক বৈজ্ঞানিক গবেষণা, পরমাণু কাঁচামাল ও উৎপাদন, বিকিরণ পরীক্ষা, আইসোটোপ উৎপাদন সরঞ্জাম, পরমাণু চুল্লির তাপ জল সংরক্ষণ এবং পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা ইত্যাদি। জানা গেছে বর্তমানে চীনে 8টি আন্তর্জাতিক আইএই এর সহযোগী কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ফ্রান্স, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের সাথে পরমাণু বিজ্ঞান প্রযুক্তির গবেষণা ও সহযোগিতার ব্যবস্থা গঠন করা হয়েছে। তাছাড়া থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আলজেরিয়া, ঘানা, নাইজেরিয়া সহ বিভিন্ন উন্নয়নশীল দেশের সাথে ধারাবাহিক পরমাণু বিজ্ঞান গবেষণার পরীক্ষাগার ও ব্যবস্থাপনা নির্মাণ করা হয়েছে। চীন বিভিন্ন পক্ষের সাথে উন্মুক্ত, ন্যায্য, বৈষম্যহীন আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন পরিবেশন গড়ে তুলতে ইচ্ছুক, যাতে যৌথভাবে পরমাণু বিজ্ঞান গবেষণা পরীক্ষা ও প্রকল্পের যাচাই করা যায় এবং বিজ্ঞান প্রযুক্তির বিনিময় ও দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ সহ বাস্তব সহযোগিতা করা যায়, যাতে করে সারা বিশ্বের পরমাণু বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন আরও সমৃদ্ধ হবে এবং মানবজাতির বিভিন্ন কল্যাণে এর আরও বেশি ভূমিকা ও অবদান রাখা যায়।